একটু কথা বলেন তো। হ্যালো হ্যালো, মাইক টেস্টিং। হ্যালো। লাইভ শুরু হয়েছে কি তো প্রথম থেকে কিছু করবো। এখানে ওয়াইফাই আছে? আমার এখানে নেট অ্যাভেলেবেল না। সেটা আসলে হুম। শুরু হয়েছে মনে হয় লাইভ, না? হুম। হ্যালো এভরিওয়ান, আমি ডক্টর ঐশ্রী আজকে তোমাদের সাথে আছি স্বাস্থ্য সুরক্ষার নবম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষার বইটির নিয়ে। আজকে তোমাদেরকে পড়াবো আমি প্রথম অধ্যায়, মিডিয়া ব্যবহারে সচেতন হই, যেটা হলো তোমার ট্যাগ লাইন বা টাইটেল বা চ্যাপ্টার নাম। তার আগে হলো যে সবাই একটু ঝটপট আমাদের লাইভটা ভালো করে শেয়ার করে দাও, কমেন্টস করে দাও, ভালোভাবে আমাকে শোনা যাচ্ছে কিনা, লাইট সাউন্ড সবকিছু ওকে আছে কিনা। আচ্ছা, তাহলে আমরা আজকে আমাদের মূল পর্বে চলে যাই। সেটা হলো যে আহ, আমরা এই উইক থেকে আমাদের এই সেট আপের নবম শ্রেণী দিয়ে শুরু করেছে আমাদের এই অনলাইন স্কুলে যাত্রা। তার মধ্যে স্বাস্থ্য সুরক্ষার ক্লাস পড়েছে বৃহস্পতিবার। এখন এই যে স্বাস্থ্য সুরক্ষা বইটি, এটা হলো তোমার যারা ক্লাস 8, 7, 1 থেকে একদম 8 পর্যন্ত পড়ে এসেছো, তারা হয়তো এই সাবজেক্টটার সাথে সেভাবে তোমরা ইউজ টু না। এখন নতুন করে নতুন সিলেবাসে আহ এই জিনিসটা, এই সাবজেক্টটা অ্যাড করা হয়েছে। ওকে, আমি একটু শেয়ার দিয়ে নেই। আচ্ছা, নতুন করে অ্যাড করা হয়েছে, তাই এই সাবজেক্টের তোমার বইয়ের সাজানোর ধরন, তারপর হলো বইতে যেসব কথা বলা হয়েছে চ্যাপ্টার ওয়াইজ, সেই কথাগুলো তোমার একদম নতুন জিনিস। এবং আমার মনে হয় যে নতুন জিনিস পড়তে আসলে আমাদের কাছে খুবই ভালো লাগে। তোমাদের কি মনে হয়, তোমাদের কেমন লাগে? আমার খুবই ভালো লাগে নতুন জিনিস পড়তে। আচ্ছা, এখন আসি এই বইয়ের আহ এই যে স্বাস্থ্য সুরক্ষা বই, এটা আমরা কিভাবে পড়বো বা এই বইটা আসলে কিভাবে সাজানো হয়েছে। মূলত এই বইতে অ্যাড করা হয়েছে, যেহেতু হলো করোনার পরবর্তী সময়ে এই যে প্রথম যে চ্যাপ্টার দেখো মিডিয়ার কথা বলা হয়েছে। যখন তুমি প্রথম চ্যাপ্টারে যাবা এবং পরবর্তী চ্যাপ্টার গুলোতে যাবা, দেখবা যে একটা খুব সুন্দর তোমাকে একটা ধারণা দেওয়া হয়েছে যে একটা তথ্য প্রযুক্তি, হ্যাঁ, একটা তথ্য প্রযুক্তি তুমি কিভাবে চালাবা এবং তোমার
কি কি সচেতনতা অবলম্বন করা উচিত, কেন তুমি সচেতন হবা, এবং যদি সচেতন না হও সেক্ষেত্রে তোমার কি কি অসুবিধা হতে পারে। শুধুমাত্র তথ্য প্রযুক্তি না, আমাদের বিভিন্ন ধরনের এখন মিডিয়া আছে। এই যে বলতেছিলাম যে তোমার করোনা পরবর্তী সময়ে আমাদের সবার হাতে স্মার্টফোন খুব বেশি অ্যাভেলেবেল হয়ে গিয়েছে। খুব বেশি বলতে খুব বেশি, তোমার হাতেও আছে। করোনার আগে হয়তো তোমার মা বাবা সেভাবে তোমাকে মোবাইলটা ইউজ করতে দিত না, কিন্তু যখন থেকে আমাদের জুমে বা অনলাইনে ক্লাস অফারিং করা শুরু হয়েছে, তখন থেকে আমাদের হাতে এখন স্মার্টফোন খুবই অ্যাভেলেবেল। শুধুমাত্র এটা আমাদের দেশে না, এটা হলো বিভিন্ন দেশে এটা অ্যাভেলেবেল হয়ে গেছে। তো সেটার কথা চিন্তা করে মূলত সরকার ঠিক করলো, যেহেতু তোমার হাতে এত বড় একটা স্মার্টফোন তুলে দেওয়া হয়েছে, যেটার নাম স্মার্ট, তাহলে এটা তুমি কিভাবে স্মার্টলি তুমি ইউজ করতে পারবা সেই জিনিসগুলো তোমাকে শেখানোর দায়িত্ব সরকারের। সেই জন্যই মূলত এই স্বাস্থ্য সুরক্ষা বইয়ে এই জিনিসগুলো অ্যাড করে দেওয়া হয়েছে। এখন আসি আমাদের যে প্রথম চ্যাপ্টার স্বাস্থ্য সুরক্ষার বইয়ে, সেটার মধ্যে আছে হলো তোমার প্রথম চ্যাপ্টারের নাম যে মিডিয়া ব্যবহারে সচেতন হই। তুমি জানো যে মিডিয়া অনেক ধরনের হতে পারে। অনেক ধরনের বলতে অনেক ধরনের, এই যে আমাদের যে ফোন, এই ফোনের মধ্যে তোমার অনেকগুলো মিডিয়া আছে। ফোনের বাহিরেও তোমার অনেকগুলো মিডিয়া আছে। তোমার এই যে ফোন, ইন্টারনেট, এগুলো ছাড়াও অনেক আদিকাল থেকে এক ধরনের মিডিয়া ছিল। যুগের পরিবর্তনে সেই মিডিয়াগুলো চেঞ্জ হতে হতে এখন তোমার উন্নত উন্নত হচ্ছে আস্তে আস্তে সেই মিডিয়াগুলো। এখন আসি আমাদের এই স্লাইডস গুলোতে, যে আমাদের কি কি পড়ানো থাকতেছে আজকের এই স্লাইডস গুলোতে দেখো। প্রথমে আজকে আমাদের এই লেকচারে আছে যে আমরা কি কি জানবো, যে মিডিয়া কি, বিভিন্ন ধরনের মিডিয়ার নাম, মিডিয়া কিভাবে ব্যবহার করতে হয়, এবং আমাদের উপর মিডিয়ার প্রভাব। কোশ্চেনগুলো আমি এই জন্য সাজিয়েছি, আমরা তো আস্তে আস্তে প্রত্যেকটার স্লাইড বলবোই, যাতে তুমি অ্যাট এ গ্ল্যান্স তোমার মাথায় ফার্স্ট অফ অল কি ক্লিক করতেছে, এই কোশ্চেনগুলো দেখে তোমার মাথায় কি ক্লিক করতেছে সেগুলো আমি একটু জানতে চাই। তো এটা ঝটপট কমেন্ট করে ফেলো। আমি একটু জানতে চাই যে তোমাদের মাথায় কি ক্লিক করছে, তোমরা আসলে মিডিয়া বলতে কি বুঝতে পারো, তোমরা আসলে মিডিয়ার কি কি ধরনের মিডিয়ার সম্পর্কে তোমার মানে জানো, এবং মিডিয়ার প্রভাব তুমি কি ফিল করেছো সেগুলো সম্পর্কে আমি একটু জানতে চাই। তো প্রত্যেকটা স্লাইড বলবোই যাতে। আচ্ছা, এখন আসো আমরা একটু নেক্সট স্লাইডে যাই। নেক্সট স্লাইড। মিডিয়া বলতে আমরা কি বুঝি? মিডিয়ার খুব সুন্দর একটা বাংলা অর্থ হলো তোমার মাধ্যম। মাধ্যম কি জিনিস? মাধ্যম সেই জিনিস যেই জিনিসের মাধ্যমে তুমি কোনো একটা বস্তু বা একটা জিনিস সম্পর্কে তুমি জানতে পারো, সেটাকেই মাধ্যম বলা হয়েছে বা মিডিয়া বলা হচ্ছে। দেখো, মাধ্যম বা মিডিয়া পরিভাষিক পরিভাষাটা দিয়ে যোগাযোগের সমস্ত ধরনের পন্থাকে বোঝানো হয়, যেগুলির সাহায্যে কোনো বার্তার স্থানান্তর সম্ভব। এখন এই যে তোমার মিডিয়া, এই মিডিয়ার মধ্যে কোনো বার্তা, কোনো সংবাদ, কোনো নিউজ, যে কোনো কিছু তুমি এক্সচেঞ্জ করতে পারো, লাইকেস, মেসেঞ্জার, তারপর হলো তোমার ফেসবুক, লিঙ্কডইন। দেন হলো তোমার, তুমি যদি আগের একদম আদি যুগে যাও, তাহলে তখন কি ছিল? তখন তোমার মিডিয়া হিসেবে ইউজ করা হতো শুধুমাত্র একটা জিনিস ইউজ করতো, সেটা কি? সেটা তোমার চিঠিপত্র। দেখা দেখা যেত একটা চিঠি লিখেছে, সেই চিঠিটা আসতে আসতে প্রায় 2 থেকে 4 দিন, 1 সপ্তাহ বা মাসও গড়িয়ে যেত, অনেক দূরে যদি তোমার চিঠি হতো। তাহলে এই সব কিছুকে একসাথে বলা হচ্ছে কি তোমার মিডিয়া, যেটা হলো তোমার ইংরেজিতে বলা হয় মিডিয়া, এবং বাংলা অর্থ কি? বাংলা অর্থ হলো তোমার মাধ্যম। তারপর দেখো, এখন দেখি যে মিডিয়া সম্পর্কে কেন আমাদের জানা দরকার। মিডিয়া সম্পর্কে আমাদের জানার দরকার এই কারণে, তোমাকে আমি ফার্স্টেই বলেছি যে আমাদের যে বয়স, তোমরা যারা এখন ক্লাস 9-এ আছো, তাদের বয়স কিন্তু খুব একটা না। তোমরা কিন্তু সবাই বাংলাদেশের যে নির্ধারিত শিশুর মধ্যে যে বয়স, যে 0 থেকে 18 বছর পর্যন্ত, সেই বয়সের তালিকায় তোমরা পড়ো। এখন একটা শিশু হিসেবে তোমাদের যে নিষ্পাপ মন, সেই মন নিয়ে তোমরা যে মোবাইল বা ফেসবুকিং বা যে নিউজ তুমি যেটা দেখতেছো, সেগুলো তুমি দেখতেছো, তারপর ইউটিউব
তারপর গুগল সার্চ করতেছো। এখন এই যে তোমার এই ইউজের মাধ্যমে তুমি নিজে যাতে কোনো ক্ষতির সম্মুখীন না হও এবং তোমার দ্বারা আশেপাশের মানুষ বা তোমার বন্ধু বা যে কেউ যাতে তোমার কোনো সমস্যায় পড়তে না পারে, সেই জন্যই মূলত তোমাকে মিডিয়া সম্পর্কে সচেতন করার জন্যই এই নবম শ্রেণীর বইতে এই জিনিসটা অ্যাড করা হয়েছে। এখন মিডিয়া সম্পর্কে জানা দরকার কেন? তোমার কি মনে হয় যে তোমার কেন জানা দরকার? মিডিয়া সম্পর্কে তোমার কেন জানা দরকার? সবারই আসলে মিডিয়া সম্পর্কে জানা দরকার, কিন্তু তোমাদের এই বয়সে কেন জানা দরকার? কারণ দেখো, আমরা ফেসবুকে এখন অনেক ইনফ্লুয়েন্সার আছে। আমরা সহজে একটা জিনিসের ভিডিও দেখে ফেলি, খুব সহজে একটা স্ক্যান্ডেলের ভিডিও চলে আসে বা সামথিং, একটা ভিডিও চলে আসে। এখন কোন জিনিসটা তুমি শেয়ার করলে কি ইফেক্ট করতে পারে তোমার উপর, বা আসলে কোন জিনিসটা তোমার শেয়ার করা উচিত কিনা এবং শেয়ার করলে কি হবে, সেটা তোমাকে ভালোভাবে বোঝানোর জন্য মূলত তোমাকে এই জিনিসটা জানতে হবে। দেখো, আমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে আমরা হয় যে একসাথে অনেকগুলো ফ্রেন্ড থাকলে আমরা অনেক রকম করে কথা বলি। হ্যাঁ, ওটা শুধুমাত্র আমাদের এই 4-5 জন 6 জন বন্ধুর মধ্যে সীমাবদ্ধ থাকে, কিন্তু ফেসবুক বা সোশ্যাল সোশ্যাল মিডিয়া যেটাকে বলি আমরা, সেইখানে একটা কমেন্ট, একটা যাই কারো না, এটা কিন্তু সবাই সবার জন্য উন্মুক্ত, দেখতে পারে সবাই। হ্যাঁ, এখন দেখা যায় যে এই যে ইনফ্লুয়েন্সার, তুমি দেখবা যে তাদের কমেন্টস এর মধ্যে হুট করে একটা বুলিং চলে যায়। বা শুধুমাত্র শুধু ইনফ্লুয়েন্সার না, তোমার ফ্রেন্ডসদের মধ্যে তুমি হুট করে একটা তার বডি শেমিং নিয়ে কথা বললা, হ্যাঁ, বডি শেপ নিয়ে কথা বললা। এই জিনিসগুলো আসলে তোমার কিসের মধ্যে পড়ে? এই যে মিডিয়া, তুমি কিন্তু খুব একটা খারাপ একটা ইউজ করতেছো। এই জিনিসগুলো যাতে তুমি না করো, সেজন্যই মিডিয়া সম্পর্কে তোমাকে জানতে হবে এবং সচেতন অবশ্যই হতে হবে। তারপর দেখো যে আহ তুমি দেখলা যে একটা নিউজ হুট করে পাবলিশড হলো, তুমি তার আগেও যাও না, পিছনেও যাও না, কিছুই যাও না, কিন্তু তুমি কি করলা? সেটাও তুমি কপি করে তোমার ফেসবুক ওয়াল থেকে তুমি পোস্ট করে দিলা, বা গ্রুপস আছে, এখন বিভিন্ন ধরনের গ্রুপস আছে, সেগুলোর মধ্যে তুমি শেয়ার করে দিলা, বা মেসেঞ্জার গ্রুপস আছে সেগুলোর মধ্যে শেয়ার করে দিলা। তাহলে কি হলো? তোমার দ্বারাই একটা তোমার যে যে একটা নিউজের কোনো অথেন্টিসিটি নাই, সেই জিনিসটা কি হলো? স্প্রেড হয়ে গেল, তোমার মাধ্যমে আরো 200 জন মানুষ জেনে গেল। তাহলে এই যে একটা স্প্রেড, তাই তুমি কি হচ্ছে, তুমি হচ্ছে একটা একটা মিডিয়ার একটা ব্যাড নিউজ তুমি এটা স্প্রেড করার জন্য একটা তুমি ভ্যাক্টর হিসেবে কাজ করতেছো। দিস ইজ নট রাইট, রাইট? আচ্ছা, এখন আসো নেক্সট যাই যে আমাদের বইতে কেন এই অধ্যায় সম্পর্কে সংযুক্ত করা হয়েছে। তোমাকে আমি এটা আগেই বলেছি যে আমাদের বইতে কেন সংযুক্ত করা হয়েছে, কারণ তোমাদের যে বয়স, সেই বয়সে আসলে মিডিয়া কিভাবে চালাতে হয় এই জিনিসটা আসলে তোমাদের জানার কথা না সেভাবে, বা তোমরা যে দৃষ্টিতে আসলে মিডিয়াকে ব্যবহার করা জানো, আসলে সেইটাই তোমার মিডিয়ার ইউজ না। হ্যাঁ, মিডিয়াকে ইউজ করতে হলে তোমাকে প্রপারলি জানতে হবে এবং সেভাবে তোমাকে ইউজ করতে হয়, নাহলে তোমার মিডিয়ার ইউজের মাধ্যমে তুমি তার অপব্যবহার করবা, এবং বা আশেপাশের মানুষ তো সেটা তো একটা অ্যাডভান্টেজ নিবেই। আচ্ছা, এখন এখন তুমি যখন মিডিয়া চালাবা, তখন তুমি কিভাবে বুঝবা যে এই মিডিয়ার যে তথ্যটা বের হয়েছে সেটার একটা অথেন্টিসিটি আছে, সেটার আহ একটা বেজ আছে? তো এই জন্য বলা হয় যে যখন তুমি একটা তথ্য তুমি জানতে পারবা, তখন সেটা তোমার কিছু সোর্স আছে যে তুমি কিভাবে বুঝতে পারবে। এটা হলো তোমার প্রাইমারি সোর্স, সেকেন্ডারি সোর্স, টার্সিয়ারি সোর্স, এরকম কিছু তোমার সোর্স আছে। কিছু দেখা যায় যে তোমার একদম ডিরেক্টলি তুমি জানতে পারতেছো, যেগুলো তোমার প্রাইমারি সোর্সের মধ্যে পড়ে, এবং কিছু সোর্স আছে যে তুমি ডিরেক্টলি জানতে পারছো না, তুমি হলো যে একটু ঘুরিয়ে অন্য মানুষের মাধ্যমে বা অমুক জায়গায় কাজ করে তার মাধ্যমে তুমি জানতে পারতেছো। এগুলোকে বলা হয় তোমার সেকেন্ডারি সোর্স। এখন
তোমার বইতে এই মিডিয়ার ব্যবহারে যখন তুমি একটা মানে চ্যাপ্টারটা তুমি একদম ফার্স্ট থেকে লাস্টে যাবা, তখন তুমি দেখতে পাবা যে তুমি একটা ভালো একটা কনসেপ্ট তোমার তৈরি হয়ে গিয়েছে যে মিডিয়া আসলে কি কি, মিডিয়ার আসলে কোন দিকে তোমার ইউজ করাটা উচিত, এবং মিডিয়া যদি তুমি এইভাবে ইউজ না করো তাহলে তোমার উপর কি কি প্রভাব পড়তে পারে এবং তোমার আশেপাশের মানুষের উপর কি কি প্রভাব পড়তে পারে, সব কিছুর একটা ভালো কনসেপ্ট। এবং শুধুমাত্র এটাই না, তুমি যখন আমরা আমরা যখন কিছুক্ষণ পরে যাব নেক্সট স্লাইড গুলোতে, তখন দেখবা যে মিডিয়ার শুধুমাত্র আমাদের যে শুধু বাহ্যিক প্রভাব তা না, আমাদের শারীরিক, মানসিক, হ্যাঁ, এবং আমাদের চিন্তা ভাবনার মধ্যেও তোমার মিডিয়ার প্রভাবের অনেক তোমার ইফেক্টস পড়ে। সেই ইফেক্ট গুলো কি হয়, তোমার দৈনন্দিন জীবনও তোমাকে ইফেক্ট করতে পারে। এবং তুমি তো একজন স্টুডেন্ট, তুমি একজন কলেজ ছাত্রী বা স্কুল ছাত্রী বা ছাত্র, সেই ক্ষেত্রে তোমার চিন্তা ভাবনাকে কি করবে, তোমাকে কন্ট্রোল করবে। তাহলে সেই জিনিসগুলোকে তোমাকে কি করতে হবে, তোমার নিজের কন্ট্রোলিং পাওয়ার তোমার কাছে রাখতে হবে। যেহেতু তোমার হাতে একটা মিডিয়া আছে, একটা মাধ্যম আছে, একটা ইউটিউব তুমি চালাতে পারতেছো, একটা গুগল তুমি চালাতে পারতেছো, ফেসবুক করতে পারছো, নিজে নিজে সবকিছুতে তুমি এন্ট্রি করতে পারতেছো। দ্যাট মিনস তাহলে তোমাকে জানতে হবে কিভাবে এগুলোর এন্ট্রি করতে হয়, কিভাবে এগুলো থেকে অথেন্টিসিটি বের করতে হয়। আচ্ছা, এখন যেটা নিয়ে প্রথমে আমি কথা বলতেছিলাম যে বিভিন্ন ধরনের মিডিয়া, এই যে বিভিন্ন ধরনের মিডিয়া, এই মিডিয়াগুলো দেখো যে তোমার বইয়ের মধ্যে এই বিভিন্ন ধরনের মিডিয়া কিভাবে ভাগ করে দেওয়া নাই। তোমার বইয়ের মধ্যে কিভাবে আছে, তোমার বইয়ের মধ্যে মিডিয়াকে বলা হয়েছে যে অনেকগুলো খন্ড খন্ড ছবি দিয়ে তারপর তোমার মিডিয়াকে ভাগ করে বলা হয়েছে। কিন্তু আমি পুরো বইটা পড়ে তোমাদের জন্য খুব গুছানো একটা স্লাইডস প্লাস লেকচার দুটোই আমি তৈরি করেছি। তোমরা লেকচারটা অ্যাভেলেবেল পেয়ে যাবা আমাদের যে সেটআপের যে ওয়েবসাইট আছে সেখানে পেয়ে যাবা। আচ্ছা, এখন আসো, এই যে বিভিন্ন ধরনের মিডিয়া, এই মিডিয়াকে আমি মূলত দুই ভাগে ভাগ করেছি। কি কি ভাগে ভাগ করেছি? একটা হলো তোমার অফলাইন, আরেকটা কি, আরেকটা হলো তোমার অনলাইন। অফলাইনের মধ্যে দেখো কি লেখা আছে, সংবাদপত্র, তারপর বিচিত্রা, পোস্টার, লিফলেট, ম্যাগাজিন, কারেন্ট অ্যাফেয়ার্স এটসেট্রা। তুমি এখন সবগুলোই জানো, তুমি মোটামুটি সবগুলোর সাথে তুমি পরিচিত, যে এগুলো তুমি জানো। কিন্তু তুমি কি আমাকে বলতে পারবে যে পোস্টার কিভাবে একটা মিডিয়া হিসেবে কাজ করে? তোমাদের কাছে কোশ্চেন থাকলো, তোমরা কমেন্টস করবা, আমি আসতেছি একটু পর। আচ্ছা, এরপর আসো অনলাইন মিডিয়া। আমরা খুব বেশি এগুলোর সাথে পরিচিত না হলে আমরা খুব বেশি এগুলোর সাথে পরিচিত। যেরকম কি কি আছে, যে ফেসবুক, ইউটিউব, টিকটক। কে কে টিকটক করো? টিকটক, গুগল, তারপর হলো মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, তারপর তোমার লাইকি, ইনস্টাগ্রাম, তারপর তোমার টেলিভিশন অ্যাড, তারপর হলো তোমার ইমো। এখন এই যে ইমোকে কি বলা হয়, ইমোকে বলা হয় হলো তোমার ওই যে বলে বিদেশি ওদের বউদের ইউজের মিডিয়া বলা হয়। আচ্ছা, যাই হোক, আহ জাস্ট কিডিং। এরপর দেখো, এখন আসি যে অফলাইন। অফলাইনের মধ্যে সংবাদপত্রের মধ্যে তোমার বাংলা, ইংলিশ দুই ধরনের সংবাদপত্রই আছে। কে কি ইংলিশ নিউজ পেপার পড়ো? এটা কিন্তু খুব ভালো একটা হ্যাবিট যে একটা ইংলিশ নিউজ পেপার পড়া। কেন বলি ইংলিশ নিউজ পেপারটা পড়বা? কারণ হলো তুমি যদি প্রতিদিন আহ একটা নিউজ পেপারে যা শুধুমাত্র তুমি হেডলাইন দেখে যাও, দেন তোমার ইংলিশের যেই তোমার নলেজ এবং ইংলিশের সেন্টেন্স মেকিং, হ্যাঁ, সেন্টেন্স মেকিং দেখবা যে তোমার তোমার সেন্টেন্স মেকিং এর পাওয়ারটা চলে আসতেছে। হয়তো তুমি এখন বুঝতে পারতেছো না যে আমি তো আপু বাংলা মিডিয়ামে পড়ি, আমার কেন ইংলিশটা তো পড়তে হবে, আমাকে কেন ইংলিশ? দেখো, এখনকার যুগ বলো, তারপর বহির্বিশ্ব বলো, সবকিছুই তোমার ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ইংলিশের উপর বেস করা। ওই যে কদিন আগে তোমার 21শে ফেব্রুয়ারি গেল না, মাতৃভাষা দিবস, সেদিন সবাই একটা খুব জনপ্রিয় ট্যাগলাইন বের হয়েছিল যে আহ এখনকার মাতৃভাষার মূল্য, যার আইএলটিএস স্কোর যত বেশি তাকে হলো সবচেয়ে বেশি তোমার কি করা হয়, তাকে সবচেয়ে বেশি তোমার মানে একজন পারফেক্ট স্টুডেন্ট বা ভালো একটা ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট ধরা হয়। তাহলে এখন আমাদের সবকিছু আসলে আমাদের মানে কয়েক যুগ আগের সাথে আমাদের এখনকার যুগের
কিন্তু অনেক ডিফারেন্স চলতেছে। তার মধ্যে ইংলিশটা জানাটা খুব একটা ভালো একটা হ্যাবিট। তুমি যদি আজকে থেকে জানা শুরু করো, দেখবে যে তুমি 1 মাস বা 2 মাস পরে দেখবে যে তোমার খুব ভালোভাবে একটা ভোকাবুলারি একটা ইয়ে হয়ে গেছে, একটা খুব ভালো একটা পুল হয়ে গেছে তোমার জন্য। দেখো আজকে কিন্তু তোমার 46 বিসিএস এর রেজাল্ট দিয়েছে, তোমার জানো। আহ মেইনলি বাংলাদেশের বেশিরভাগই তোমার পড়ালেখার ব্যাকগ্রাউন্ড থেকে, যে কোনো পড়ালেখার ব্যাকগ্রাউন্ড থেকে সবারই তোমার ইচ্ছে থাকে কি, যে বিসিএস দিবে। তো তুমি যদি চিন্তা করে থাকো যে তুমি ইন ফিউচার যেখানে তুমি থাকো না কেন, তুমি ডক্টর হও, তুমি ইঞ্জিনিয়ার হও, তুমি যেটা নিয়ে পড়ো না কেন, বিসিএস তুমি দিবা, তাহলে আই থিঙ্ক এটা তোমার জন্য একটা মানে একদম হাই টাইম যে তুমি আস্তে আস্তে তুমি তোমার যে নলেজের পুল, সেই পুলটা তুমি গ্যাদার করা শুরু করো। সেজন্য তোমাকে কি করতে হবে, তোমাকে হলো যে নিউজ পেপার পড়তে হবে, ইংলিশ নিউজ পেপার পড়তে হবে এবং ভোকাবুলারিও জানতে হবে, শুধু হেডলাইন গুলো পড়লেও হবে। এরপর দেখো বিচিত্রা। দেখো বিচিত্রা সম্পর্কে তোমরা সবাই জানো যে প্রত্যেক সপ্তাহে বা শুক্রবারে বা বিশেষ একটা দিনে, বা ধরো পহেলা বৈশাখ বা মাতৃভাষা দিবসে একটা এক্সট্রা একটা পাতা বের হয়, যেটার মধ্যে হলো তোমার নায়ক নায়িকা, তারপর হলো তোমার ইন্টারন্যাশনাল কিছু কথাবার্তা, বা হলো তোমার ইন্টারন্যাশনাল নায়ক নায়িকা। তারপর হলো যে ওই যে কিছুদিন আগে তোমার কি চলে গেল যেন, একটা মেয়েটা কি যেন একটা গেল, হ্যাঁ, ওইখানের কথাবার্তা। এখন তো আর মানুষ ওই বিচিত্রা আর পড়ে না, এখন ফেসবুকেই সব চলে আসে যে কে কি ড্রেস পরলো, কার ড্রেসের কি দাম, হুম, কার ড্রেসটা তোমার সব্যসাচী করছিল, কার কপি করছিল, সবই এখন পাওয়া যায়। এখন তোমার দামও জানা যায়, কোনটার মধ্যে পান্না বসাইছে, হীরা কয়টা বসাইছে, সবই জানা যায়। কিন্তু আগে কি ছিল, আগে যখন তোমার এত অনলাইন এত অ্যাডভান্স ছিল না, তখন কিন্তু তোমার এই বিচিত্রাটাই মূলত তোমার সবার এন্টারটেইনিং হিসেবে কাজ করতো। তখন কি হতো, তখন হলো যে বাবারা পড়তো হলো নিউজ পেপার, আর বাচ্চা কাচ্চা এসে বিচিত্রাটা নিয়ে চলে যেত। আমিও করেছিলাম এরকম, বিচিত্রা নিয়ে চলে যেতাম, বিচিত্রা নিয়ে পুরোটা পড়তাম। ওখানে ওখানে তোমার কবিতা থাকতো, তারপর গল্প থাকতো, ছোট গল্প থাকতো, হ্যাঁ, সবকিছু থাকতো। তাহলে বিচিত্রাও এক ধরনের কি, এক ধরনের মিডিয়া। কেন? কারণ এই বিচিত্রার মাধ্যমে তুমি অনেক কিছু সম্পর্কে জানতে পারতেছো, তোমার দেশে কি হচ্ছে, ইন্টারন্যাশনালি কি হচ্ছে, বিশেষ করে তোমার যে এন্টারটেইনিং বা অ্যাক্টিং জগতের জিনিসপত্রগুলো বেশি তুমি জানতে পারতা। এরপর আসো পোস্টার। আমি এই পোস্টারটাকে খুব ভালো করে মার্কিং করব এই জন্য, কারণ কারণ হলো যে তোমার বইতে এই পোস্টারকে খুব ভালো করে একটা মিডিয়া হিসেবে বলা হয়েছে। কেন? কারণ হলো এই মিডিয়ার পোস্টারিংটা, তুমি দেখবা তোমার সামনেই খুব একটা জলযন্ত্র উদাহরণ আছে। মিডিয়া পোস্টারিং বলো বা লিফলেট বলো, এটা একই একই যদি ইয়েতে পড়ে। পোস্টারিং এর মাধ্যমে মূলত আহ এই যে তোমার কয়দিন আগে বা কয়েক মাস আগে ডেঙ্গু মহামারীর কিন্তু তোমার একটা খুব ইয়ে ছিল, খুব একটা প্রাদুর্ভাব ছিল। আমাদের হসপিটাল গুলোতে তোমার জায়গা দেওয়া যায়নি, হ্যাঁ, সব জায়গায় হলো তোমার একদম ওভারলোডেড ছিল পেশেন্টে। সবার হলো তো তোমার ডেঙ্গু শক সিনড্রোম থেকে তোমার একদম খুব খারাপ অবস্থা হয়ে যাচ্ছিল গা। তাহলে সেই জিনিসটাকে কন্ট্রোল করার জন্য তখন কি করা হলো, তখন হলো যে আহ পাবলিক হেলথ থেকে ওরা ভাবলো কি, বা আইসিডিডিআরবি ওরা ভাবলো কি, যে তোমার এভাবে পোস্টার করে তারপর হলো তোমার গণ সচেতনতা সৃষ্টি করবে। শুধুমাত্র তোমার ডেঙ্গু না, এই যে কয়দিন আগে কি গেল, খুব বেশি গরম পড়লো, হিট ওয়েভ গেল, তখন দেখবা যে আইসিডিডিআরবি থেকে একটা কি বানানো হয়েছিল, একটা পোস্টার বানানো হয়েছিল। যে পোস্টারের মধ্যে লেখা ছিল কি, লেখা ছিল হলো তোমার কিভাবে একটা মানুষ যে তোমার হিট স্ট্রোক করতেছে কিভাবে তুমি বুঝতে পারবা। ওখানে তোমার বিভিন্ন ধরনের ছবি ছিল, তারপরে হেডলাইন ছিল, দিয়ে তারপরে তোমার 1 নাম্বার 2 নাম্বার পয়েন্ট করে পোস্টার বানিয়ে। আগে কি হতো, এই পোস্টার গুলো তোমার জায়গায় জায়গায় দেয়ালে দেয়ালে ছাপানো হতো, লাগাই দেওয়া হতো। এখন কি করা হয়, এরকম পোস্টার বানিয়ে তোমার ফেসবুকে ছেড়ে দেওয়া হয়। হ্যাঁ, তুমি চাইলে সেটাকে তুমি এই যে পিডিএফ হিসেবে কারো কাছে তুমি সেন্ড করতে পারবা, বা হলো তুমি এটাকে প্রিন্ট আউট করে তুমি কোথাও লাগিয়ে দিতে পারবা। তাহলে এই জন্যই এই পোস্টারকে এখনো পর্যন্ত খুব ইম্পর্টেন্স দেওয়া হয়, ঠিক আছে। এছাড়াও তুমি পোস্টারে আরেকটা ব্যবহার দেখতে পারবে, সেটা হলো যে আমাদের কয়দিন আগে চলে গেল যে তোমার নির্বাচন, হ্যাঁ, ভোট চলে গেল। সেই ভোটেও কিন্তু তুমি দেখবা যে খুব সুন্দর করে পোস্টারিং করা হয়।
মার্কা সহকারে পোস্টারিং করা হয়। এই মার্কা সহকারে যখন পোস্টারিং করা হয়, এই পোস্টারিং থেকে তুমি কি কি জানতে পারো? তুমি জানতে পারো যে কার কোন মার্কা, কোথায় তুমি ভোট দিবা। হ্যাঁ, কয়দিন পর তোমরাও ভোটার হবা, তাই না? সেইখান থেকে তুমি জানতে পারবা যে কাকে তুমি ভোট দিবা, কে কি কাজ করতেছে, কার কি কথা ছিল। হ্যাঁ, এই জন্যই পোস্টারিং কে তোমার ইয়ে করা হয়। আচ্ছা, এরপর আসছে কি? এরপর আসছে হলো তোমার লিফলেট। লিফলেট আমার থেকেও তোমরা খুব বেশি আহ চেনো, জানো। কেন জানো? কারণ হলো দেখবা যে তুমি যখন কোনো পরীক্ষার হল থেকে বের হও, হ্যাঁ, যখন তুমি কোনো পরীক্ষার হল থেকে বের হও, তখন দেখবা যে তোমাকে কোনো কোচিং সেন্টার, হ্যাঁ, কোচিং সেন্টার থেকে তোমাকে ছোট্ট করে একটা কাগজ দেওয়া হয়। বা হলো যে আরো জায়গায় তুমি দেখতে পাও যে এখন ওভারব্রিজের উপর তুমি যদি যাওয়া আসা করো, দেখবে যে তোমার হাতের মধ্যে ছোট করে ছেয়ে দিছে। এ ভাই জানি কোথা থেকে জানি চলে আসতেছে তোমার, মানে উপর থেকে আসমান থেকে পড়ছে এমন মনে হয় আর কি। তাহলে দেখবা যে কত ধরনের যে লিফলেট হয়, সেই লিফলেট গুলো তুমি দেখতে পাও। ওখানে কি থাকে? ওখানেও বিভিন্ন ধরনের ইনফরমেশন থাকে। কোথায় তুমি কোন কোর্স চলতেছে, কোথায় ফ্রি ক্লাস চলতেছে, কোথায় তুমি কত টাকা দিয়ে ভর্তি হতে পারবা, ওদের কয়জন স্টুডেন্ট চান্স পেয়েছে, কয়জন মেডিকেলে চান্স পেয়েছে। এই যে তুমি একটা ছোট একটা কাগজ থেকে একটা ফুল ইনফরমেশন তুমি গ্যাদার করতেছো, তা যে তোমাকে ভার্বালি বলা লাগতেছে না, তারা তাদের সব কথা রিটেন আকারে এবং শর্ট ফর্মে তোমার কাছে আহ বলতেছে। সেই জিনিসটা কি? লিফলেট। খুব একটা কাজের একটা জিনিস মিডিয়ার মধ্যে। এরপর ম্যাগাজিন। ম্যাগাজিন তো তুমি জানোই, ম্যাগাজিনের মধ্যে বিভিন্ন ইন্টারন্যাশনাল তোমার এই যে ছায়াছবি, যে ছায়াছবি, গান, নায়িকা, এগুলোর কথা থাকতো, অ্যাক্ট্রেসদের কথা থাকতো। আচ্ছা, এখন আসো কারেন্ট অ্যাফেয়ার্স। মোস্ট 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 ইম্পর্টেন্ট একটা তোমার অফলাইন মিডিয়া। এই কারেন্ট অ্যাফেয়ার্স প্রত্যেক মাসে বের হয়, এবং এই কারেন্ট অ্যাফেয়ার্স এর মাধ্যমে তুমি কি জানতে পারবা? এই কারেন্ট অ্যাফেয়ার্স এর মাধ্যমে তুমি জানতে পারবা হলো ইন্টারন্যাশনালি কোথায় কি হচ্ছে। এই যে এখন বাংলাদেশে, বাংলাদেশ বলতেছি, পৃথিবীতে তোমার কয়েক জায়গায় যুদ্ধ লেগে আছে। এই যুদ্ধের জন্য কি হচ্ছে? দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি হচ্ছে একবার, নিম্নগতি হচ্ছে একবার। নিম্নগতি তো হচ্ছে না, আসলে ঊর্ধ্বগতি হচ্ছে। তারপর কি হচ্ছে? ডলারের মান বেড়ে যাচ্ছে। তারপর ডলার দিয়ে কোনো কিছু এক্সচেঞ্জ করা যাচ্ছে না, ডলারের মান এতই বেশি। রিজার্ভ কমে যাচ্ছে। এই যে একটা পুরো একটা বিশ্বে একটা অরাজক পরিস্থিতি, তাই তুমি বুঝতেছো একটা যুদ্ধ থেকে কিভাবে একটা বিশ্ব তোমার একদম সবকিছুতে তোমার একটা ইফেক্ট পড়তেছে। ওকে, তাহলে সেটাকে বলা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স। এই কারেন্ট অ্যাফেয়ার্স এর মাধ্যমে তুমি কি জানতে পারবা? কারেন্ট অ্যাফেয়ার্স এর মাধ্যমে তুমি জানতে পারবা যে এই যে গত এক মাসে কি কি ঘটে গেল ইন্টারন্যাশনালি। তারপর হলো তোমার কোথায় যুদ্ধ হলো, তারপর কে কোথায় দেখা করলো, ইন্টারন্যাশনাল পার্সন কোথা কোন দেশে কে সফর করছে, কয়বার সফর করছে, এর আগে কারা সফর করেছিল, কি নিয়ে তোমার তাদের মধ্যে ডিল হয়েছে। হ্যাঁ, এই সব কিছু ব্যাপার থাকে কোথায়? এই কারেন্ট অ্যাফেয়ার্স এর মধ্যে থাকে। মূলত যারা বিসিএস দেয় বা হলো চাকরির প্রার্থী, তাদের জন্য এই কারেন্ট অ্যাফেয়ার্স টা মাস্ট পড়া উচিত। তোমাকে আমি এই কথাটা কেন বললাম? কারণ আমি যখন তোমার লেভেলে ছিলাম, ক্লাস 9-এ পড়তাম, তখন আমার এই ধারণাটা ছিল না যে কারেন্ট অ্যাফেয়ার্স বলে একটা জিনিস আছে, যেটাকে পড়লে তোমার মানে সাম্প্রতিক বিশ্ব যেটাকে বলা হয় সেই সম্পর্কে জানা যায়। এই জিনিসটা আমি জানতাম না। যাতে তোমাদের সেই আহ মানে ঘাটতিটা না থাকে, এই জন্য তোমাদেরকে বলা। এখন আসো অনলাইন। অনলাইনের মধ্যে ফেসবুক নিয়ে আসলে কিছু বলার নাই, কারণ আমার থেকে তোমরা মনে হয় ফেসবুক সম্পর্কে বেশি জানো, যে কোন খাতে তুমি ফেসবুক ইউজ করতেছে মানুষ, বা তুমি কোথায় ইউজ করতেছো। বেসিক্যালি মেয়েরা ইউজ করে হলো তোমার একটু ইনফ্লুয়েন্সারদের, একটু ভিডিও দেখে, তারপরে একটু শপিং টপিং করে আর কি, ভিডিও দেখে। আচ্ছা, যাই হোক, এখন ফেসবুকের মাধ্যমে এছাড়াও তুমি কি দেখতে পাও? এছাড়াও তুমি ইন্টারন্যাশনাল যেই অর্গানাইজেশন তারা কি করতেছে, যেরকম হলো তোমার, আমি বেসিক্যালি ফলো করি হলো তোমার আহ কে ফলো করি, তারা কি করতেছে। তারপর আইসিডিডিআরবি, তারা তারা তোমার ইন্টারন্যাশনাল কি করতেছে। তারপর হলো তোমার ইউএন আছে, তারপর আদার্স আছে। এখন হয় কি যে তুমি যদি মানে যার যেমন মানে ইচ্ছা, সে তেমনই তো চিন্তা ভাবনা করবে, তাই না? সেই খাতেই তোমার জিনিসটাকে ইউজ করবে। তাহলে
ফেসবুকের মাধ্যমেও তুমি গুগল ছাড়াও ফেসবুকের মাধ্যমে তুমি আসলে অনেক কিছু জানতে পারবা। এছাড়াও ফেসবুকের মধ্যে তোমার এখনকার যেটা হয় যে তোমার ফেসবুক এখন হয়ে গেছে একটা টিউশন মিডিয়া হিসেবে কাজ করতেছে, যেখানে তোমার অনেক মিডিয়া গ্রুপ থাকে টিউশনের জন্য, সেইগুলো তুমি ফেসবুকের মাধ্যমে পেতে পারো। এছাড়াও আছে হলো তোমার জবের যে ভ্যাকেন্সি গুলো, সেগুলো এখন তোমার ফেসবুকে আস্তে আস্তে দেওয়া শুরু হয়েছে। এছাড়াও এই জবের ভ্যাকেন্সি গুলো মূলত তোমার বেশিরভাগ দেয়া হয় বা জব ভ্যাকেন্সি পাওয়ার জন্য একটা ইউজ করা হয়, সেটা তোমার লিঙ্কডইন। হ্যাঁ, লিঙ্কডইন লিঙ্কডইন ইউজ করা হয় জব ভ্যাকেন্সি বা জব পাওয়ার জন্য। কিন্তু ওই দিন আমি দেখলাম যে বিভিন্ন ইউনিভার্সিটি বা মেডিকেল বা হলো কারো যদি কোনো ভ্যাকেন্সি হয়, যেহেতু ফেসবুক এখন সবাই চালায়, এই জন্য ফেসবুকটাকে এখন ইউজ করা হচ্ছে। এরপর তোমার যে ইউটিউব তো তুমি জানোই, তুমি অনেক কিছু তুমি দেখতে পাও ইউটিউবের মাধ্যমে। আহ, আমি আমি যেটা বেসিক্যালি বলি আমার স্টুডেন্টদেরকে, যে তোমাদের বায়োলজি বলো, তারপর হলো বিভিন্ন কেমিস্ট্রি, ফিজিক্স, হ্যাঁ, এগুলো নিয়ে যাদের প্রবলেম হয় তারা কিন্তু খুব সহজে এখন যে ইউটিউব সার্চ দিয়ে তুমি তার একটা লেকচার বা একটা তোমার অ্যাডভান্স একটা তুমি নলেজ রাখতে পারো। কিন্তু আমাদের সময় কি ছিল, আমাদের সময় আসলে এই স্মার্টফোনও অ্যাভেলেবেল ছিল না, তারপর ইন্টারনেটও এত অ্যাভেলেবেল ছিল না। তখন তো ফোনে কথা বলতে মানুষের মিনিটে 60 টাকা দিয়ে, হ্যাঁ, সেরকম একটা যুগ ছিল। তাহলে এখন কি হচ্ছে, এখন হলো তোমার ইন্টারনেট, এখন তুমি কোথাও খেতে গেলেও দেখবা যে সেখানে তোমাকে ফ্রি ওয়াইফাই দিচ্ছে, ফ্রিতে তোমাকে সার্চ করতে দিচ্ছে, তুমি গান শুনতেছো, সবকিছু করতেছো। তাহলে তাহলে তুমি ইউটিউবটাকে কি কি করতে পারো, তুমি এটা শিক্ষামূলক কাজে এখন ইউজ করতে পারো। এরপর টিকটকের কথা আমি বললাম না, আমি খুবই একটু ডিসলাইক করি টিকটককে। তারপর গুগল নিয়ে কোনো কথাই হবে না, কারণ যেই জিনিসটা তুমি কোথাও খুঁজে পাবা না, সেই জিনিসটার অথেন্টিক সোর্স হিসেবে তোমাকে হেল্প করবে কে? গুগল। এই গুগল বাবাই তোমাকে হেল্প করবে। তোমার কোনো একটা সাবজেক্টে তুমি যাও না, বা হলো যে কোনো একটা জিনিসের অথেন্টিসিটি বা কোনো একটা রিসার্চের কোনো একটা প্রাইমারি লেভেলের যদি তোমার নলেজ লাগে, সেই ক্ষেত্রেও তোমাকে সাহায্য করবে তোমার আহ গুগল। আচ্ছা, এরপর আসো মেসেঞ্জার। মেসেঞ্জারের মধ্যে কি আছে? মেসেঞ্জার এই জিনিসটা খুবই একটা ইম্পর্টেন্ট কথা, এই মেসেঞ্জার এবং হোয়াটসঅ্যাপ নিয়ে, এবং তোমার ইমো, এই তিনটা জিনিস নিয়ে একটা কথা বলবো। সেটা হলো যে যেহেতু মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ অ্যান্ড ইমো, এগুলো হলো তোমার সোশ্যাল মিডিয়ার একটা, মানে আমরা মনে করি কি যে আমাদের কনফিডেন্সিয়াল জিনিসপত্রগুলো আমরা পাঠানোর ক্ষেত্রে আমরা এই জিনিসগুলো ইউজ করে থাকি, মেসেঞ্জার, তারপরে তোমার হোয়াটসঅ্যাপ অ্যান্ড ইমো। ইমো তো বাদে দিলাম, ইমো তো আমি জানি না তোমরা কতটুকু ইউজ করো, কিন্তু ইমো কিন্তু একদমই তোমার প্রাইভেসি মেনটেন হয় না। ঠিক আছে, ইমো একদম টোটালি বাদ। এখন আসো এখন আসো হলো তোমার যে মেসেঞ্জার আর হোয়াটসঅ্যাপ। মেসেঞ্জার আর হোয়াটসঅ্যাপের মধ্যে কি আছে? মেসেঞ্জার আর হোয়াটসঅ্যাপের মধ্যে আমরা ইউজ করি কি, আমরা ইউজ করি হলো তোমার আহ বিভিন্ন কনফিডেন্সিয়াল পেপারস একজন থেকে আরেকজনের কাছে পাঠানোর জন্য আমরা হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জার ইউজ করি। কিন্তু আদৌ কি আমাদের উচিত? তোমার কি মনে হয়, আদৌ কি উচিত এই যে আমরা হুট করে আমার এনআইডি কার্ডটা ছবি তুলে পাঠিয়ে দিলাম, তারপর হোয়াটসঅ্যাপের মধ্যে এনআইডি কার্ডটা ছবি তুলে পাঠিয়ে দিলাম, এটা কি ঠিক হলো? ঠিক হলো না। কারণ ধরো কোনোভাবে এই যে দেখবা যে আহ দেখো যে প্রথম প্রথম হোয়াটসঅ্যাপ যখন আমরা ইউজ করতাম, তখন এখানে লিখে থাকতো যে হাইয়েস্ট প্রাইভেসি। আমি জানতাম, হ্যাঁ, হাইয়েস্ট প্রাইভেসি, কিন্তু আসলে হোয়াটসঅ্যাপে কিন্তু এখন হাইয়েস্ট প্রাইভেসি না। তাহলে তোমার জন্য এখন হাইয়েস্ট প্রাইভেসি কি? জিমেইল। ঠিক আছে, তুমি জিমেইল করে যে কোনো কনফিডেন্সিয়াল জিনিসপত্র তুমি একজনের কাছ থেকে আরেকজনের কাছে খুব ইজিলি পাঠাতে পারবা। তোমার জিমেইল হ্যাক করার কোনো ওয়ে নাই। কিন্তু দেখবা যে একটা গ্রুপে বা হলো তোমার ফ্রেন্ডই তোমাকে একটা লিঙ্ক পাঠাচ্ছে মেসেঞ্জারে, সেই লিঙ্ক থেকে কি হয়ে গেল, তোমার
ফেসবুক আইডি হ্যাক হয়ে গেল। তারপর কি হলো, এই তুমি ফেসবুক আইডি দিয়ে মেসেঞ্জারে যা যা পাঠিয়েছিলে, এনআইডি থেকে শুরু করে তোমার ছবি, তারপর তোমার পার্সোনাল ছবি যা ছিল সব কি হয়ে গেছে, সবগুলো ওই যে হ্যাকারের কাছে চলে গেল। তাহলে এইসব জিনিস ইউজ করা যাবে না কি হিসেবে, তোমার কোনো মিডিয়া হিসেবে বা তোমার কনফিডেন্সিয়াল জিনিসপত্র দেওয়ার ক্ষেত্রে ইউজ করা যাবে না। ওকে, আচ্ছা। তারপর হলো যে আরেকটা জিনিস এখানে আমি মেনশন করতে চাই, সেটা হলো তোমার টেলিভিশন অ্যাড। এই টেলিভিশন অ্যাড হলো এখনকার যুগের এই পোস্টারের মতোই একটা অনলাইন মিডিয়া হিসেবে কাজ করতেছে। কেন? কারণ হলো যে জিনিসটা তুমি পোস্টারিং এর মাধ্যমে মানুষের কাছে পৌঁছাতে পারবে না, বা ধরো এমনও কিছু মানুষ আছে যে সাইকোলজিক্যাল কিছু ব্যাপার থাকে, যে কেউ হয়তো তুমি একটা পোস্টার লিখছো, সেই পোস্টারটা পড়ার জন্য আসলে তার এনার্জি নাই, সেটা তোমার কোনো কিছু পড়তে চায় না, তার পড়তে অভ্যস্ত না সে। তাহলে তার জন্য কি করতে হবে, তার জন্য হলো তোমাকে অ্যাড অ্যাড বা সে শুনে যাবে, তার শুনতে ভালো লাগে, সে শুনে তোমার সচেতন সচেতন হবে, এরকম চিন্তাধারা থেকেই তোমার টেলিভিশনে অ্যাড দেখবা। যে এই যে ডেঙ্গু মহামারী, তারপর করোনা যে আসলো, তারপর তোমার যে এই যে হিট ওয়েভ আসলো, হ্যাঁ, এই সব কিছুরই দেখবা যে তোমার দুটো ফর্মে বের করা হয়েছিল। একটা তোমার পোস্টারিং এর টাইপের করে ফেসবুকে দেওয়া হয়েছিল, আরেকটা করা হয়েছিল কি, আরেকটা করা হয়েছিল তোমার টেলিভিশনে অ্যাড করা হয়েছিল, যে কি করতে হবে অভিনয়ের মাধ্যমে বা হলো ব্রিফিং এর মাধ্যমে, যেভাবেই হোক না কেন তোমাকে কি বলছে, তোমাকে যে সচেতন করার ট্রাই করছে। তাহলে কি হবে, যারা হলো যে পোস্টার পড়ে সচেতন হতে অভ্যস্ত না, তারা কি হবে, তারা হলো তোমার টেলিভিশনের অ্যাড দেখে বা শুনে তারা মোটামুটি একটা ধারণা পেয়ে যেতে, ও এখন এটা চলতেছে, এখন আমাকে এইভাবে সচেতন হতে হবে, আমার যদি ডেঙ্গু হয় তাহলে আমাকে ডাবের পানি খেতে হবে, বেশি করে পানীয় পান করতে হবে, তাহলে কি কি সিমটমস দেখলে আমি আমার যে মা বাবা বা দাদা দাদিকে আমি হসপিটালে নিয়ে যাব, সেই জিনিসগুলো তুমি এই যে অ্যাড এর মাধ্যমে জানতে পারবা। আচ্ছা, এখন আসো, আচ্ছা এখন দেখি নেক্সট স্লাইডে। দেখো মিডিয়া ব্যবহারের সতর্কতা, এখানে আমি এই ছবিটা অ্যাড করেছি মিডিয়া ব্যবহারের সতর্কতার মধ্যে। ছবিটা কি বোঝা যায়? দেখো এখানে যে কথাটা তোমার ফোকাস হয়েছে সেটা কি, কশন। তারপর এই ছবি দেখে তুমি কি বুঝতেছো, যে আমরা চাইলেই যে তাটা আনলক করা। দ্যাট মিন্স কি, দ্যাট মিন্স হলো যে তুমি যে মিডিয়া বা ইউজ করতেছো, যেটাকে তুমি মনে করো যে খুব একটা সিকিউর, আসলে সেটা কি না, সেটা প্রপারলি সিকিউর না। তাহলে এখানে কি করা যাবে না, এখানে তোমার কনফিডেন্সিয়াল কথাবার্তা বলা যাবে না। তারপর হলো যে হুটহাট একজনের ছবিতে কমেন্ট করে ফেললাম, বুলি করে ফেললাম, সেটা করা যাবে না। দেখো এমনও অনেক কাহিনী আছে যে বুলিং বা টর্চার বা মেন্টাল টর্চার সহ্য করতে না পেরে কি করেছিল, তোমার সুইসাইডাল হয়েছে, এমনও তোমার কিন্তু কাহিনী আছে। সো এসব জিনিস করা যাবে না। এখন আসলে এই যে মিডিয়া ব্যবহার সতর্কতা, এখানে আমি আসলে কিছু একটা বলতে চাই, যে তুমি কিভাবে মিডিয়া ব্যবহারে সতর্ক হবা, বা তুমি কিভাবে বুঝবা যে তুমি যে জিনিসটা নিয়ে তুমি কমেন্ট করতেছো, বা হলো যে যে জিনিসটা নিউজটা স্প্রেড হয়েছে সেটা যে তোমার অথেন্টিক নিউজ, তুমি কিভাবে বুঝতে পারবা? হ্যাঁ, দেখো প্রথমত আমাদের কি করতে হবে, সতর্ক হওয়ার জন্য আমাদেরকে তথ্য যাচাই করতে হবে। হ্যাঁ, তথ্য আমাদের কি করতে হবে, যাচাই করতে হবে। এখন আসো তুমি তথ্য কিভাবে যাচাই করবা। তথ্য যাচাই করার জন্য আমি ফার্স্টেই বলছিলাম যে তথ্য যাচাই করার জন্য আমাদের কিছু সোর্স আছে, যে প্রাইমারি সোর্স, সেকেন্ডারি সোর্স। হ্যাঁ, সেই সোর্স গুলো তুমি যদি যাচাই করতে যাও, তখন দেখবা যে কোনো না কোনো একটা, যদি তোমার অথেন্টিক হয় তাহলে সেটা অথেন্টিক হলোই, আর যদি অথেন্টিক না হয় তাহলে হলো তোমার কি হবে, তুমি বুঝতে পারবে যে আসলে সেটা অথেন্টিক না। কিন্তু কোনো কোনো জিনিসই তথ্য সোর্স যাচাই না করে তোমাকে কি করা যাবে না, স্প্রেড করা যাবে না। আচ্ছা, এরপর দেখো যে তোমাকে কি করতে হবে, যে জিনিসটা তুমি পেয়েছো সেই সম্পর্কে তোমাকে প্রশ্ন করতে হবে। প্রশ্ন করা, আচ্ছা, প্রশ্ন কেন করতে হবে, যে এই যে একটা জিনিস বের হলো, ওই যে কয়দিন আগে, ধরো কয়দিন আগে না,
তোমার এটা বেশিরভাগ সময় দেখা যায় যে এরকম আসে, আহ একটা মানুষ মাছ হয়ে গেছে, একটা মানুষের ল্যাজ জন্মাইছে, তারপর একটা মানুষ কুকুর হয়ে গেছে, তারপর মাথাটা শুধুমাত্র আছে বাকিটা কুকুর হয়ে গেছে। এরকম অনেক হাবিজাবি কথা ইন্টারনেটে ঘুরে বেড়ায়। এখন তোমায় কি করতে হবে, তোমাকে ভাবতে হবে যে আসলে কি জিনিসটা ঠিক আছে, আসলে কি জিনিসটা পসিবল যে মানুষের মাথা রেখে পুরা গাটা কুকুরের মতো হয়ে যাওয়া, তারপরে এমন হয়ে যাওয়া, সাপের মতো হয়ে যাওয়া, এগুলো কি আসলে পসিবল কিনা, এগুলা কি এই আধুনিক যুগে এটাই সম্ভব কিনা, এই প্রশ্নগুলো তোমাকে করতে হবে। যখন তুমি দেখবে যে না তোমার প্রশ্নের সাথে আসলে কি হচ্ছে না, তোমার এই যে যে সোর্সের নিউজটা বের হয়েছে সেটা তোমার মিট করতেছে না, দ্যাট মিনস এখানে সামথিং ঘাপলা আছে। ওকে, আচ্ছা, এরপর কি করতে হবে, এরপর হলো তোমার মাধ্যমের পরিবর্তন করতে হবে। মাধ্যমের পরিবর্তন, মাধ্যমের পরিবর্তন তুমি কেন করবা, মাধ্যমের পরিবর্তন তুমি এই জন্য করবা, ধরো তুমি একটা কোনো জিনিস ফেসবুকে পাইছো, হ্যাঁ, তুমি কোনো একটা জিনিস ফেসবুকে পাইছো, এফবিতে পাইছো, এফবিতে পাইছো পাইছো, এখন তোমাকে কি করতে হবে, তুমি দেখলা যে সবগুলো তুমি তথ্য যাচাই করলা যে না তুমি কোনো অথেন্টিক সোর্স পাচ্ছ না, এবার তোমাকে কি করতে হবে, এবার তোমাকে ইউটিউবে তুমি সার্চ দাও, হ্যাঁ, ইউটিউবে সার্চ দিয়ে দেখো যে ওটা কি বলতেছে, আসলে এটার কোনো অথেন্টিসিটি আছে কিনা। তারপর তুমি যে গুগলকে বলো যে দেখো ভাই গুগল এটা ঠিক আছে কিনা, এটা এটা আসলে তোমার অথেন্টিক আছে কিনা। তাহলে তুমি যখন একটা মাধ্যম পরিবর্তন করে যখন তুমি সোর্স খুঁজবা, দেখতে যাবা, তখন দেখবে যে না তুমি আসলে অথেন্টিক যে সোর্সটা সেটা তুমি জানতে পারতেছো। ঠিক আছে, আচ্ছা, এরপর 4 নাম্বার যেটা সেটা হলো তোমার হলো বিবেক। হ্যাঁ, তুমি বিবেক, তোমার একটা তো মিনিমাম তো একটা তোমার সেন্স আছে যে আসলে এটা সম্ভব কি সম্ভব না। হ্যাঁ, এই তোমার বিবেককে কি করতে হবে, কাজে লাগাতে হবে, কাজে লাগিয়ে দেখতে হবে যে আসলে এই জিনিসটা পসিবল কিনা। ঠিক আছে, তাহলে তুমি যখন এই সবগুলোকে আস্তে আস্তে তোমার একটা নিউজ, যখন মনে করো একটা নিউজ তোমার বের হলো, তারপর তুমি সবগুলোকে ভেবে যাচাই করে করে দেখলা, তখন তুমি তোমার বিবেককে তুমি প্রশ্ন করলা যে আসলে তো এটা ঠিক আছে কিনা, তাই তুমি দেখবে যে তুমি অটোমেটিক্যালি একটা তুমি আনসার পেয়ে যাচ্ছ। আচ্ছা, এখন আমরা নেক্সট স্লাইডে যাই। দেখো এখন শুরু হয়েছে হলো আমাদের জীবনে মিডিয়ার প্রভাব। তোমাকে আমি বলেছিলাম লেকচার শুরুর সময় যে আমাদের মিডিয়ার আসলে শুধুমাত্র মিডিয়া কিভাবে আমরা এখানে চালাবো বা মিডিয়া কিভাবে ব্যবহার করবো শুধু এটাই না, এই মিডিয়া চালাতে গিয়ে আমাদের কি হয়, আমাদের উপরও অনেক প্রভাব পড়ে। তোমাদের বইতে পরপর 2টা ছক আছে, হ্যাঁ, একটা হলো তোমার সমাজের উপর প্রভাব, আর একটা হলো তোমার উপর কি কি প্রভাব। 2টা ছকের ইনফরমেশন তোমরা তোমাদের লেকচার শিটে পেয়ে যাবা, লেকচারে পেয়ে যাবা। ঠিক আছে, এখন আসো এখানে ক্লাসের মধ্যে কিছু বলি যে আমাদের আসলে মিডিয়ার কি কি প্রভাব পড়তেছে। সেটা হলো তোমার, দেখো, স্বাস্থ্যের উপর প্রভাব, মানসিক স্বাস্থ্য, আর এটা কি পারস্পরিক সম্পর্ক। তার আগে কি ইতিবাচক প্রভাব, ইতিবাচক আর নেতিবাচক এই দুটোটা ভালো করে ওয়ার্ড খুব ভালো করে কিন্তু তোমার মাথার মধ্যে গেঁথে নাও। আমি আমার কথা বলি, আমি যখন তোমাদের মতো ছিলাম, আমি এই ইতিবাচক আর নেতিবাচক কোনটা তোমার পজিটিভ কোনটা নেগেটিভ আমি এই জিনিসটার মধ্যে গুলাই ফেলতাম। হ্যাঁ, তাহলে ইতিবাচক মানে কি, ইতিবাচক মানে হচ্ছে তোমার ভালো, ভালো কি কি করতেছে আমাদের। তবে শারীরিক স্বাস্থ্যের মধ্যে কি বলছি, যে নতুন চিকিৎসা বিজ্ঞান এবং বিভিন্ন প্রকারের রোগ সম্পর্কে ধারণা। দেখো প্রথম যখন পৃথিবীতে এই বিশ্বে যখন প্রথম কোভিড-19 আসে, কোভিড যখন প্রথম আসছিল, তখন কিন্তু আমরা পাইছিলাম কিভাবে, আমরা এটা জানতে পারছিলাম তোমার মিডিয়ার মাধ্যমে। আমার এখন পর্যন্ত মনে আছে যখন তোমার চীনে কোয়ারেন্টাইন করে দেওয়া হয়েছিল সবাইকে, সবাই যখন তোমার ব্যালকনিতে দাঁড়িয়ে এক বাসা থেকে আরেক বাসায় গান গেয়ে গিয়ে সবাই যখন তোমার মানে একটু এন্টারটেইন হওয়ার ট্রাই করতেছিল, তখন কিন্তু তখনও কিন্তু আমাদের দেশে তখনও করোনা আসেনি। তো তখন আমার মনে আছে আমি দেখে দেখে ভাবতেছিলাম হাই হাই এরা এতদিন পর্যন্ত কিভাবে তোমার বাসায় আছে কোয়ারেন্টাইন হয়ে।
আচ্ছা, তাহলে তখন নতুন এই রোগ সম্পর্কে আমরা জানছিলাম কিভাবে? ফেসবুক, নিউজ, মিডিয়ার মাধ্যমে আমরা জানছিলাম। এরপর নতুন চিকিৎসা আমাদের বিজ্ঞান যত আগাচ্ছে, আমাদের প্রত্যেকটা চিকিৎসায় নতুন নতুন কি আসতেছে? নতুন নতুন তোমার চিকিৎসা বিজ্ঞান আসতেছে, নতুন নতুন সায়েন্স আসতেছে, নতুন নতুন সার্জারি আসতেছে, নতুন নতুন ওষুধের নাম আসতেছে। সেই ওষুধের তোমার মেইন ফর্মুলা সেগুলো তোমার আলাদা আলাদা হচ্ছে। তাহলে এই সবকিছু কি হচ্ছে? সবকিছু যে নতুন চিকিৎসা বিজ্ঞান, সেই জিনিসগুলো সম্পর্কে আমরা জানতে পারতেছি কিসের মাধ্যমে? এই মিডিয়ার মাধ্যমে আমরা জানতে পারছি, হয় ইউটিউব, ডাইরেক্ট নিউজ, ডাইরেক্ট টেলিভিশনে বিজ্ঞাপন, সামথিং এলস। আচ্ছা, এখন আসো মানসিক স্বাস্থ্য। দেখো মানসিক স্বাস্থ্যের মধ্যে কি বলা আছে? মানসিক স্বাস্থ্যের মধ্যে বলা আছে হলো তোমার আহ পথের পথের দূরত্ব, পথের দূরত্ব কমিয়ে। পথের দূরত্ব কিভাবে কমিয়েছে? এই যে এখন খুবই একটা পপুলার যে ম্যাক্সিমাম স্টুডেন্ট দেশে এসএসসি এইচএসসি পড়েই বাইরে চলে যায়, নাহলে তোমার ভার্সিটি শেষ করে পিএইচডি সবকিছুর জন্য বাইরে চলে যায়। তাহলে কি হচ্ছে? হচ্ছে যে আমাদের দেশে একটা সিনিয়র সিটিজেন থেকে যাচ্ছে, এবং আমাদের যে ইয়ং জেনারেশন সেটা হলো কিন্তু বাইরে চলে যাওয়ার একটা টেন্ডেন্সি দেখা দিচ্ছে এই তোমার গত কয়েক বছরে। সেখান থেকে এই যে একটা টেন্ডেন্সি, এই যে বাড়লো মানুষ চলে যাওয়ার, তাদের কিন্তু মাথার মধ্যে থাকতেছে কি যে এখন তো অনেক প্রযুক্তি এগিয়ে গিয়েছে, তাহলে আমার মা বাবা যাদেরকে আমরা রেখে গেলাম তাদের সাথে আসলে আমাদের কি হচ্ছে না, পথের দূরত্ব আসলে বেশি থাকতেছে না। কেন? কারণ হলো যে আমাদের এখন কি আছে, এখন ভিডিও কলিং আছে, তারপর তোমার ভয়েস কলিং আছে, সবকিছুর মাধ্যমে কি হচ্ছে, সবকিছুর মাধ্যমে অনেক দূরের মানুষে কি হয়ে যাচ্ছে, একদম কাছে চলে আসতেছে। সেই জন্য পথের দূরত্ব কমিয়ে দিচ্ছে আহ, এই যে এই মিডিয়া। কিন্তু আগে কি হতো? আগে ওই যে আমি প্রথমেই বলছিলাম, আগে ছিল তোমার একটা চিঠি আসতে দেখা যেত তোমার 1 মাস 2 মাস। কি হতো? অসুস্থ, সে চিঠি লিখলো যে আমি অসুস্থ, সেই চিঠি আসতে আসতে মানুষ মরে চলে গেছে কত আগে। হ্যাঁ, তাহলে হলো যে তোমার এই মিডিয়ার মাধ্যমে পথের দূরত্ব কমে এসেছে। এরপর আসলে তোমার সাইকোলজিক্যাল থেরাপি। এই সাইকোলজিক্যাল থেরাপি জিনিসটা খুবই ইন্টারেস্টিং। কেন ইন্টারেস্টিং বলি? দেখো অনেকের ফোনের মধ্যে একটা মুড থাকে, যে জিন মুড। যেরকম আমার ফোনটার মধ্যে আছে তোমার জিন মুড আছে। এই জিন মুডটা প্রথমে বুঝতে পারি না জিনিসটা কি। জিনিসটা হলো যে তুমি যখন এই জিনিসটা অন করে ফেলবা, তখন তোমার ফোনের মধ্যে একটা নির্দিষ্ট টাইম ধরে একটা খুব স্মুথ একটা মিউজিক বাজবে। হ্যাঁ, এবং এই মিউজিকটা তোমার স্লিপ, তোমার ঘুম আনার জন্য খুবই একটা সহায়ক হয়। কারো কারো হয়েছে আবার তোমার ডিপ্রেস থাকে, তাদের জন্য আবার খুবই সহায়ক হয়। এগুলোকে বলা হয় তোমার স্লিপ থেরাপির মধ্যে পড়ে। ঠিক আছে, এখন আসো এছাড়াও দেখবা যে তুমি ইউটিউবের মধ্যে গেলে তখন দেখতে পাবা যে খুব স্মুথ সং থাকে। তারপর সাইকোলজিক্যালি তোমাকে ডিপ্রেশন থেকে বের করে আনার জন্য কিছু তোমার সংস থাকে। তারপর হলো তোমার কিছু কথা কথা থাকতে পারে যে তোমার শুনে খুব ভাল লাগতেছে। হ্যাঁ, সেগুলোকে বলা হচ্ছে কি সাইকোলজিক্যাল থেরাপি বলা হচ্ছে। তাহলে এই মিডিয়ার মাধ্যমে তুমি কি করতেছো, তোমার সাইকোলজিক্যালি একটা তোমার থেরাপিস্ট তুমি পেয়ে যাচ্ছ। আচ্ছা, এরপর আসো পারস্পরিক সম্পর্ক, সহজ যোগাযোগ। এই সহজ যোগাযোগটা, এই যে পথের দূরত্ব কমে, এটার মধ্যে আমি বলে ফেলেছি যে আমাদের এখন মিডিয়া অনেক বেশি এগিয়ে গিয়েছে। আমাদের এখন হাতে ফোন আছে, হোয়াটসঅ্যাপ আছে, মেসেঞ্জার আছে, ইমো আছে, স্কাইপ আছে। আমরা যে কোনো সময় যে কোনো খান থেকে আমরা কি করতে পারি, আমরা খুব সহজে আমাদের প্রিয়জনের সাথে কথা বলতে পারি। তাহলে কি হয়েছে? তাহলে আমাদের পথের দূরত্ব কমে গিয়েছে এবং যোগাযোগটা কি হয়ে গিয়েছে, যোগাযোগটা খুবই সহজ হয়ে গিয়েছে। এখন আসো আমাদের আজকের সবশেষ স্লাইড, নেতিবাচক প্রভাব আমাদের জীবনে মিডিয়ার, যে নেতিবাচক প্রভাব সেখানে। দেখো এটাকে আবার তোমার 3টা ভাগে ভাগ করা হয়েছে: শারীরিক স্বাস্থ্য, মানসিক স্বাস্থ্য, পারস্পরিক সম্পর্ক। শারীরিক স্বাস্থ্য মধ্যে দেখো লেখা আছে কি, বিভিন্ন ধরনের রোগের নাম লেখা আছে। কি কি? নির্ঘুম, তারপর হলো তোমার দুশ্চিন্তা, উচ্চ রক্তচাপ, চোখের সমস্যা, ভার্টিগো। এই নির্ঘুমকে তোমরা অনেকেই খুব একটা পপুলার একটা ডিজিজ, ইনসোমনিয়া, সারা রাত তাকায় থাকবে।
তার কোনো ঘুম আসবে না, মানে তাকে যাই দাও না কেন তার ঘুম আসবে না, এটাকে বলা হয় কি ইনসোমনিয়া। তাহলে আমাদের এখন ব্যাড হ্যাবিট কি, যেটা আমার একটা ব্যাড হ্যাবিট আছে যে আমি রাত 2টা 3টা পর্যন্ত মোবাইল চালাই, মানে হুদাই আমরা মোবাইল চালাই। তাহলে এই জিনিসটা কি হবে, তোমার যে বায়োলজিক্যাল যে ক্লক, তোমার কিন্তু একটা বায়োলজিক্যাল ক্লক আছে, এই বায়োলজিক্যাল ক্লক সম্পর্কে কে কে জানো? আমাদের যে বায়োলজিক্যাল ক্লক আছে, দেখবা যে তোমার একটা নির্দিষ্ট টাইমে সকালে তুমি ঘুম থেকে উঠতেছো, দেন হলো তুমি একটা নির্দিষ্ট টাইমে তোমার ব্রেকফাস্ট তুমি করতেছো, দেন হলো তুমি একটা স্কুলে যাচ্ছ, ক্লাস করতেছো, এরপর ওখান থেকে এসে দুপুরে তুমি খাবার খাচ্ছ। ধরো কেউ খায় হলো তোমার 2টায়, কেউ 3টায়। হ্যাঁ, গ্রামে দেখা যায় কি, গ্রামে হলো তোমার সেই 2টা 3টা জায়গায় ওরা চলে যায় হলো তোমার 4টা 5টার দিকে চলে যায়। আবার গ্রামে দেখা যায় কি, যেহেতু তোমার তাড়াতাড়ি করে রাত হয়ে মানে ওরা রাতে ঘুমায় যায়, তো দেখা যায় 7টা 8টার দিকে ওরা আবার কি করে ফেলে, ডিনার করে ফেলে। কেউ তুমি তুমি কখন ডিনার করো? তুমি ডিনার করো হলো দেখা যায় যে 10টা বা 11টা বা 12টা, হ্যাঁ তুমি ডিনার করতেছো। আবার তুমি রাত্রেবেলা ঘুমাতে যাচ্ছ একটা সময়। এখন যখন তুমি এই ফোনটা ইউজ করবা বা তুমি কিছু দেখবা বা তোমার মাথার মধ্যে ঘুরবে মিডিয়া নিয়ে, ফেসবুকিং, ইউটিউব, তারপর এটা সেটা তুমি সার্চ করবা, তখন দেখা যাবে তোমার এই বায়োলজিক্যাল ক্লকটা পুরো চেঞ্জ হয়ে গেছে, তোমার ঘুমের ক্লকটাই চেঞ্জ হয়ে গেছে। তোমার যে যখন তুমি 10টা 11টার সময় তুমি ঘুমাইতা, তুমি এখন ঘুমাও কয়টা বাজে? রাত 3টা বাজে ঘুমাও। তাই রাত 3টা বাজে ঘুমাও, তুমি সকালে উঠবা কয়টায়? তোমার যদি 7টা বাজে স্কুল থাকে, তুমি তো তাহলে মিনিমাম 6টা বাজে তোমাকে উঠতে হবে, তাই না? তাই তুমি দেখা যাবে কি তুমি 6টা বাজে উঠতে পারতেছো না। তোমার আহ তুমি ইয়েতে গেছো, তুমি ক্লাসে গেছো, তুমি ঘুমে তুমি ঝুলে পড়ে যাচ্ছ, এই হচ্ছে ওই হচ্ছে, তোমার কাছে ভালো লাগতেছে না, ডিপ্রেস লাগতেছে, তোমার ঘুম ঘুম ভাব, কিন্তু তুমি হইতে পারতেছো না। এই যে তোমার একটা ব্যাপার স্যাপার, এগুলো হবে কোথা থেকে? এই মিডিয়ার খারাপ ব্যবহার থেকে আসবে। ঠিক আছে? এরপর তোমার দুশ্চিন্তা। দুশ্চিন্তা কেন হতে পারে? ধরো, এই ধরো আজকের কথায় ধরো যে 46 BCS এর রেজাল্ট বের হইছে, অনেকেই ফ্রেন্ডরা চান্স পাইছে, অনেকেই চান্স পায় নাই। যারা যারা পোস্ট করতেছে তাদের এই সাকসেস দেখে অনেকে আবার তোমার ডিপ্রেশনে চলে যাবে যে আমি পারি নাই, সে পেরে গেছে। তাহলে ওখান থেকে একটা ডিপ্রেশনের তোমার সূচনা হয়। তারপর আবার হতে পারে কি, যে কারো লাইফস্টাইল দেখে, ধরো কিছু ইনফ্লুয়েন্সার, কেউ এই যে প্রত্যেক মাসে একটা করে গাড়ি কিনতেছে, কারো হয়তো একটা করে এই যে মানে বাসার ভাড়া দেওয়ারও টাকা নাই, তো সে দেখে কি হচ্ছে, সে দেখে আবার ভাবছে আমি যদি এরকম একটা লাইফ লিড করতে পারতাম। তো এখান থেকে হয় কি, যে একটা ডিপ্রেশন বা আমাদের একটা অ্যাংজাইটি কাজ করে থাকে। এরপর উচ্চ রক্তচাপ। এই উচ্চ রক্তচাপ হলো মূলত এই যে আমাদের উম আমাদের যে বয়স, এই বয়সে তুমি যত তুমি তোমার বডির উপর প্রেশারটা নিবা, যত তোমার বয়স হবে, আস্তে আস্তে এজড পার্সন হবা, তখন সেই জিনিসগুলো কি হবে, সেই জিনিসগুলো তোমার শরীরে তোমার ইফেক্ট করা শুরু হবে। হ্যাঁ, তাই একটা সময় দেখা যাবে কি, যে তোমার এই যে রাত জাগতেছো তুমি, ওখান থেকে তোমার দুশ্চিন্তা হবে। দুশ্চিন্তা খুব অল্প বয়সে, এখন দেখা যায়, আমরা দেখেছি যে তোমার এখন 25 26 বছর বয়সে এখন তোমার হার্টের সমস্যা হয়ে যায়। তারপরে তোমার এই যে ব্লাড প্রেশার বেড়ে যায়। হ্যাঁ, এই যে ব্লাড প্রেশার বেড়ে যায়, HTN বেড়ে যাচ্ছে, তারপর তোমার হার্ট ডিজিজ হচ্ছে, সবকিছু তোমার হচ্ছে। তারপর হয় কি, চোখের সমস্যা খুব বেশি বেড়ে গেছে এখন এই চোখের সমস্যা। কেন? কারণ আমাদের স্ক্রিনিং টাইম বেড়ে গেছে, আমাদের মোবাইলের আমরা দেখে থাকতেছি অনেকক্ষণ। তারপর হচ্ছে তোমার আমাদের ল্যাপটপে তাকাই আছি অনেকক্ষণ, রাত্রেবেলা অন্ধকার রুমে আমরা অনেক বেশি ব্রাইটনেস দিয়ে আমাদের ফোন চালাচ্ছি। তাহলে এগুলো থেকে কি হয়? এগুলো থেকে আমাদের চোখের সমস্যা হচ্ছে। তারপর আরেকটা অনেকের কাছে এটা কমন রোগ, বাট অনেকে আবার নাও জানতে পারো, এটার নাম হলো তোমার ভার্টিগো। ভার্টিগো কি? ভার্টিগো হলো তুমি দাঁড়িয়ে আছো, কিছুক্ষণ পর পর তোমার মাথাটা ঘুরায় উঠবে। বা তুমি উঁচু একটা বিল্ডিং এর মধ্যে উঠছো, তুমি যদি তাকালা, তোমার মাথাটা ঘুরিয়ে উঠতেছে। এই যে একটা তোমার সারাক্ষণ আনস্টেবল কন্ডিশন, এই জিনিসটাকে বলা হয় কি? এই জিনিসটাকে বলা হয় তোমার ভার্টিগো। তুমি যদি অনেক বেশি ফোন চালাও, অনেক বেশি তোমার চোখের উপর টর্চার করো, ব্রেনে প্রেসার দাও, চোখে প্রেসার দাও, তাহলে তোমার কি হতে পারে? তোমার এই ভার্টিগো প্রবলেম হতে পারে। আচ্ছা, এরপর আসো মানসিক স্বাস্থ্যের মধ্যে আসি। মানসিক স্বাস্থ্যে কি হবে? বিপর্যয় হতে পারে, মানসিক চাপ বৃদ্ধি হতে পারে। মানে হলো যে ডিপ্রেসড হয়ে যাওয়াকে বোঝানো হয়েছে। এবং বিপর্যয় থেকেই মূলত এই চাপ চাপ সৃষ্টি হয়। বিপর্যয় কি? বিপর্যয় হলো তোমার যে তুমি তোমার একটা অ্যাংজাইটি কাজ করতেছে যে আহা ওইটা হয়ে গেল, আমি এটা হতে পারলাম না, ও এটা আছে আমার এটা নাই। এই যে একটা তোমার মানসিক টেনশন, তুমি তুমি ভাবতেছো যে না আমি তো অমন কিছু ভাবতেছি না, কিন্তু না, তোমার ভিতরে ভিতরে একটা টেনশন আসলে কাজ করতেছে। হ্যাঁ, এই যে অন্য ডক্টররা বলে যে টেনশন খুবই খারাপ জিনিস, টেনশন না করার জন্য। দেন আসো আমাদের আজকে লাস্ট টপিক,
পারস্পরিক সম্পর্ক নষ্ট। খুবই একটা ভাইটাল একটা জিনিস। আমরা মিডিয়া ব্যবহার করি 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 ঠিক আছে, কিন্তু এই মিডিয়া কিন্তু আমাদের অনেক সম্পর্ক নষ্ট করার জন্য কারণ। তার মধ্যে একটা তোমার একটা হাসি একটা কথা বলি, যে দেখবা যে বন্ধু বান্ধবরা দেখা যায় যে নিজের ছবি যেটা সুন্দর সেটা হলো তোমার ফেসবুকে দিবে, আর যেটা হলো তোমার বান্ধবীদেরকে খারাপ লাগছে দেখতে, বিশেষ করে মেয়েরা এই কাজটা করে, তাদের বান্ধবীদেরকে দেখতে খারাপ লাগে তাদের ছবিটা হলো যে সে পোস্ট করবে। বা হলো যে কারো বার্থডের মধ্যে সবচেয়ে খারাপ যে ছবিটা সারা বছর ধরে জমাবে, যে কোন ছবিটা খারাপ আছে, তারপর সেই ছবিটা পোস্ট করে বলবে কি HBD, হ্যাপি বার্থডে। ঠিক আছে, তাহলে এই জিনিসগুলো কি হয়, কিন্তু দেখা যায় যে অনেকে এটা ফানি হিসেবে নিলেও অনেকে কি হয় যে ফানি হিসেবে নিতে পারে না। তখন কি হয়, ফ্রেন্ড সার্কেলের মধ্যে তোমার গ্যাঞ্জাম, তখন এবার সম্পর্ক নষ্ট হয়। এছাড়াও কি হয়, এছাড়াও হতে পারে হলো যে তোমার পারিবারিক, তোমার ফ্যামিলির মধ্যে তোমার গ্যাঞ্জাম লেগে গেল, হ্যাঁ অমুকে এইটা পোস্ট দিছে কেন, অমুকে আমাকে নিয়ে পোস্ট দিছে কেন। হ্যাঁ, এই যে একটা ব্যাপার স্যাপার, এগুলো কি করে, এগুলো হলো আমাদের পারস্পরিক সম্পর্ক নষ্ট করে। তাই আমাদের কি করতে হবে, আমাদেরকে হলো সবসময় মিডিয়া এই জন্যই আমাদেরকে ব্যবহার করা শিখতে হবে, যে কোন জিনিসটা কিভাবে ব্যবহার করলে আমাদের জন্য, আমরাও ভালো থাকতে পারবো, আমাদের শরীরের উপরও প্রেশার পড়বে না, মানসিক প্রেশারও পড়বে না, এবং আমরা কি করতে পারবো, আমরা হলো যে আবার আমাদের আশেপাশের মানুষদেরকেও আহ ফ্রি মাইন্ডে রাখতে পারবো। মিডিয়া মূলত আমরা ইউজ করি কি জন্য, মিডিয়া মূলত আমরা ইউজ করি হলো যে তথ্য জানার জন্য, তথ্য দেওয়ার জন্য, নিজে উপকৃত হওয়ার জন্য। সুতরাং তাহলে আজকের যে লেকচার, আমাদের লেকচারটা মোটামুটি শেষ আজকেরটা। আজকে যে লেকচার, সেই লেকচারের মধ্যে আমরা জানতে পেরেছি যে মিডিয়া কিভাবে ব্যবহার করতে হয়, মিডিয়া কি 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 জিনিস নিয়ে মিডিয়া গঠিত, এবং আমাদের কোন কোন ভুল স্টেপ আমাদের ফ্রেন্ডস এর জন্য, আমাদের আমাদের ফ্যামিলি মেম্বার্স এর জন্য খারাপ হতে পারে, এবং মোবাইল যে বেশি ইউজ করা যাবে না প্রয়োজনের বেশি, তারপর আমাদের বায়োলজিক্যাল ক্লক মেনটেন করতে হবে, সেই জিনিসগুলো অবশ্যই আমাদেরকে মাথায় রাখতে হবে। এখন আমি ক্লাসের প্রায় লাস্টের দিকে চলে এসেছি। এখন কারো যদি কোনো কমেন্টস থাকে, আমি এখন কমেন্টস নেব। কারো যদি কোনো কিছু জানার থাকে, প্লিজ কমেন্টস। আচ্ছা, তাহলে আমার মনে হয় যে আহ কারোর কোনো কোশ্চেন আমি দেখতে পাচ্ছি না। আজকের এই লেকচারে যা যা পড়ানো হয়েছে তার উপরে তোমার পরীক্ষা থাকবে। লেকচার এবং তুমি যদি স্লাইডস গুলো ভালো করে তুমি ফলো করো, তাহলে তুমি অবশ্যই সেই কোশ্চেন গুলো আনসার দিতে পারবা, এবং আমি মনে করি যে সবার পরীক্ষা অনেক ভালো হবে। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। সবাইকে শুভরাত্রি, সবাই ভালো থেকো। আবার দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। টাটা।